বৈশাখীর রঙে উৎসব মুখর সবুজ পাহাড়, বর্ষবরণে প্রস্তুত সারা দেশ। দ্বৈত প্রশাসনিক ব্যবস্থায় চলছে বিচার বিভাগ, জানালেন প্রধান বিচারপতি। যমুনায় অসময়ের ভাঙন, জামালপুরে 1 মাসে বিলীন 40টি বসত বাড়ি। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত এবং শুরুতে বর্ষবিদায় আর বর্ষবরণের প্রস্তুতির খবর। বর্ষবরণের উৎসবের আমেজে ভাসছে 3 পার্বত্য জেলা। 3 দিনের আয়োজনের দ্বিতীয় দিনে আজ মূল বিজু। কাল নানা আয়োজনে বরণ করে নেওয়া হবে নতুন বছরকে। একই সঙ্গে পৌষ সংক্রান্তিতে কক্সবাজারে কিশোর তরুণরা মেতেছে জল উৎসবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে পাহাড়ে বর্ষবরণ নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। কোথাও শোভাযাত্রা, কোথাও জলে ভাসানো ফুলের নৈবেদ্য বা অন্য কোনো আয়োজন। তবে পার্বত্য নৃগোষ্ঠীর কাছে রোববার মূল আয়োজন সব ধরনের সবজি দিয়ে পাচন রান্না করা আর তা দিয়ে অতিথি আপ্যায়ন। শিশু কিশোর, তরুণ তরুণী, ছেলে বুড়ো সবাই এই দিনটিতে বাড়ি বাড়ি গিয়ে মাতবে সে পাচন খাওয়ার আনন্দে। রাঙামাটিতে সকাল থেকেই চাকমা সহ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষেরা দল বেঁধে একে অন্যের বাড়িতে যাচ্ছে পাচন খেতে। কার বাড়িতে কত পদের সবজি দিয়ে তা রান্না হয়েছে, কার বাড়ির পাচনের স্বাদ কেমন, এ নিয়েই দিনভর আলোচনা। সোমবার বিহারি বিহারে প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের বৈশাখী উৎসব। ছোটবেলা থেকে আমাদের মা বাবাকে দেখতাম, তো আজকে আমরা নিজেরাও করছি। আমাদের পূর্বপুরুষরা মনে করে আসছেন যে রোগ ব্যাধি নিরাময় হয়। বান্দরবানের নৃগোষ্ঠীর বেশিরভাগই মারমা সম্প্রদায়। তাদের উৎসবের নাম সাংগ্রাই। মূল বিজুর দিন সকালে শহরে বের হয় শোভাযাত্রা। মারমা, চাকমা, ত্রিপুরা, বম সহ 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী পুরুষরা তাতে অংশ নেয় ঐতিহ্যবাহী সাজে। তবে সাংগ্রাই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ মারমা তরুণ তরুণীদের পানি খেলা হবে মঙ্গল ও বুধবার। পার্বত্য চট্টগ্রামে সব জাতি মিলে আমরা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলোকে তুলে আনার চেষ্টা করতেছি। প্রাণের উৎসব বৈশাখী চলছে খাগড়াছড়িতেও। চৈত্র সংক্রান্তিতে খালের স্বচ্ছ পানিতে ফুল পূজা করে ত্রিপুরা সম্প্রদায়। কন্যা, শিশু ও কিশোরীরা এ সময় জলে ভাসায় নতুন বোনা কাপড়। আর ঘরে ঘরে পাচন রান্নার আয়োজন তো আছেই। আমাদের বিজুর দিনে কাউকে নিমন্ত্রণ দিতে হয় না, যে যার ইচ্ছা মতো যার বাড়িতে যাইতে পারে, আমরাও যাব। এদিকে চৈত্র সংক্রান্তিতে কক্সবাজারের বিভিন্ন স্থানে তরুণ ও কিশোররা মেতেছিল বুদ্ধ স্নান ও জলকেলি উৎসবে। পুরনো বছরের দুঃখ গ্লানি মুছে দিতে তারা একে অপরের গায়ে ছিটায় মঙ্গল জল। প্রত্যাশাটা মূলত পুণ্য সঞ্চয় করা। সবাইকে শুভ চৈত্র সংক্রান্তি। বৈশাখী, বিজু, সাংগ্রাই, বৈশুখ, বিশু, বিহু, সাকরাই যে নামেই ডাকা হোক না কেন, পাহাড়ে বর্ষবরণের আয়োজন সবসময়ই বর্ণিল। আর পুরনোকে মুছে ফেলে নতুন সময়কে নিয়ে যাত্রা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, চৈত্র সংক্রান্তি উপলক্ষে চাঁদপুরের খলিশা ডুলি এলাকায় চলছে শিববীর মেলা। শতাধিক বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী এই মেলা। দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা নিজ উদ্যোগে অংশ নেন এই মেলায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে প্রতিনিধি বিল্লাল ঝালির সঙ্গে। বিল্লাল ঝালি, 100 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মেলা, যেটি শিববীরা মেলা নামে পরিচিত, এই মেলা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। শুরুতেই আপনাকে একটু জানিয়ে রাখি, আজ চাঁদপুরে 2টি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এক হচ্ছে চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় উইমেন চেম্বার অফ কমার্সের আয়োজনে বৈশাখী মেলা, যেটি শহরের মূল প্রাণকেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আর দ্বিতীয় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুরের মঠখোলা বাজার, খলিশাডুলি এলাকায় মঠখোলা বাজারের। এটি হচ্ছে চৈত্র সংক্রান্তি, মানে চৈত্রের শেষ দিন শিববীরা, মূলত সনাতন ধর্মাবলম্বীদের যেই শিব পূজা আছে, সেই পূজাকে কেন্দ্র করেই এই শিববীরা মেলাটি প্রায় 100 বছর ধরে কিন্তু আয়োজন করে আসছে স্থানীয় যারা আছেন তারা। তবে এখানে মজার বিষয় হচ্ছে, এখন আর স্থানীয়রা এই মেলাটির আয়োজন করেন না। এখন এই মেলাতে যারা দোকান সাজিয়ে বসে আছেন, তারা প্রতি বছর নিজ উদ্যোগে নানা রকমের শিশুদের খেলনা সামগ্রী নিয়ে কিন্তু নিজেই এই মেলায় উপস্থিত হয়ে থাকেন এবং প্রতি বছর খুব
সাড়ম্বরে এই মেলাটি উদযাপন করে থাকেন। সকাল থেকে আমি দেখেছি এই মেলাতে প্রচুর দর্শনার্থী এসেছেন এবং বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি। তারা যে ধরনের প্রত্যাশা করেন এই মেলায় বেচা কেনার, তা কিন্তু তারা করতে পেরেছেন বলে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন আমাদের কাছে। এছাড়াও আমি যারা দর্শনার্থী আসছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতি বছর তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে আমাদের বাংলার ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে জানান দিতে এই ধরনের মেলা আয়োজন যাতে আরও সুন্দরভাবে হয় তারা সেই প্রত্যাশাই করছেন। সাজিয়া। বিল্লাল ঝালি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চৈত্র সংক্রান্তি উপলক্ষে চাঁদপুরের ঐতিহ্যবাহী শিববিড়া মেলা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি বিল্লাল ঝালি। আজ চৈত্র সংক্রান্তি, ঋতুরাজ বসন্তেরও শেষ দিন। চারিদিকে বাজছে বর্ষবিদায়ের সুর। চট্টগ্রামের শিরিষতলায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বর্ষবিদায়ের খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে বর্ষবিদায়ের, আমাদেরকে জানাবেন। দর্শক, আপনারা আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের মাধ্যমে দেখছিলাম বর্ষবিদায়ের অনুষ্ঠান। চট্টগ্রামের শিরিষতলায় বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে আজকে চলছে সেখানকার অনুষ্ঠান। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বর্তমান বিচার ব্যবস্থা একটি দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে চলছে, তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন খুবই জরুরি বলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে বিচার প্রার্থীদের জন্য খুলনা জজ কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে তিনি কথা বলেন। প্রধান বিচারপতি জানান, বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও বিচার প্রার্থীদের অসুবিধা দূর করতে 12 দফা সংস্কার চলছে। এই সংস্কার শেষ হলে দেশে একটি কাঙ্ক্ষিত টেকসই বিচারিক ব্যবস্থা চালু হবে। এর ফলে বিচার ব্যবস্থায় বিদ্যমান অনিয়ম দূর হবে এবং বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের জবাবদিহিও নিশ্চিত হবে বলে জানান তিনি। যেটা দাবি এবং আমরা মনে করি যেটা আমাদের অর্জন হবে খুব শীঘ্রই, সেটা হচ্ছে একটা স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টের জন্য। সুপ্রিম কোর্টে এখন এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্য দিয়ে চলে, সেটা আমরা চাইছি না। সেটা আমি আমার অভিভাষণে বলেছিলাম, তো এখনো বলছি। সচিবালয় নিয়ে অনেক কাজ এগিয়ে গেছে। যমুনার তীব্র ভাঙনে গত 1 মাসে বিলীন হয়ে গেছে জামালপুরের দেওয়ানগঞ্জের 40টি বসত বাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে চর ডাকাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও। বর্ষার আগে ব্যবস্থা না নিলে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী সহ সংশ্লিষ্টদের। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের তথ্য, ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। অসময়ে নদী ভাঙনের এমন শব্দে আতঙ্কিত যমুনা পাড়ের বাসিন্দারা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের যমুনার 6 কিলোমিটার এলাকা জুড়ে গত 1 মাস ধরে চলছে এই ভাঙন। এরই মধ্যে 40টি বসতবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেছে নদীগর্ভে। এছাড়া হুমকির মুখে পড়েছে কিশোর মোড়, মধুরভাঙা গ্রাম, হাজারি গ্রাম, চর ডাকাতিয়াপাড়া, খানপাড়া, মাঝিপাড়া, দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন অবকাঠামো। নিজস্ব 10 বিঘা জমি ভেঙে নিয়ে গেছে। এছাড়া আরো কত জনের কত বিঘা জমি যে ভেঙে নিতে আছে। 1 মাস ধরে নদী ভাঙনের কারণে অনেক বসত বাড়ি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। 75 বছর বয়স হয়েছে, আমি 11 বার বাড়ি ভাঙছি। এবারও নদী ভাঙনে সর্বস্ব হারানো অনেকেই জীবিকার তাগিদে এরই মধ্যে চলে গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। শুকনো মৌসুমে যেভাবে নদী ভাঙছে, স্থায়ী পদক্ষেপ না নিলে আসন্ন বর্ষায় দেওয়ানগঞ্জ উপজেলার সদর সহ এলাকার সবকিছু যমুনার গর্ভে চলে যাবে আশঙ্কা এলাকাবাসীর। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। অতি দ্রুত শাসন না হয় তাহলে হয়তো স্কুলটা ভেঙে যাবে। আঙ্গুরে এই নদীটা বেঁধে দিলে আমরা এখন যেখানে আসি বাড়ি ঘর করছি, এখানে আমরা ঠান্ডা হয়ে থাকবো। বালির বস্তা না দিয়ে একটি টেকসই বাঁধের জন্য
আমি দাবি জানাচ্ছি। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া আরও কিছু প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা অস্থায়ী জরুরি প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করেছি। এখানে 35 মিটার অংশে এই কাজ চলমান রয়েছে। আরও 150 মিটারের মতো কাজের প্রস্তাবনা দিয়েছি। অনুমোদন পেলে সেই কাজটিও বাস্তবায়ন করা যাবে এবং এই বিদ্যালয়টি রক্ষা পাবে। শুধু আশ্বাস নয়, ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি দেওয়ানগঞ্জের যমুনা পাড়ের মানুষের। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। ফিরে এসে আরো যা থাকছে। প্রায় 2 মাস পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর কুয়েট ক্যাম্পাস। হাওরের ধান তুলতে শুরু করেছেন সুনামগঞ্জের কৃষকরা। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। 52 দিন পর বাধাহীন ও শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে প্রবেশ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ফটকে ছিল বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি। কুয়েট ক্যাম্পাস থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এই যে 52 দিন পর শান্তিপূর্ণভাবে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে প্রবেশ করছে শিক্ষার্থীরা, তাদের আসলে অভিব্যক্তি জানতে পেরেছেন কিনা? সাজিয়া, দেখুন, গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধকে কেন্দ্র করে এই কুয়েট বিশ্ববিদ্যালয় কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়। তারপরে কয়েকদিন উত্তেজনার পর 25 ফেব্রুয়ারি কিন্তু একটি সিন্ডিকেট সবাই কুয়েটের একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক যে কার্যক্রম সব কিছু কিন্তু বন্ধ ঘোষণা করে। তারপর দীর্ঘ 52 দিন বন্ধ থাকার পর এখনও কিন্তু সেই নিষেধাজ্ঞা জারি রয়েছেন। তবে কিছু শিক্ষার্থীরা কিন্তু এই কুয়েটের যে নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তারা এই কুয়েট ক্যাম্পাসে এসেছে। তবে তারা ভিতরে তাদের প্রবেশ করতে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে এখন কিন্তু শিক্ষকরা কথা বলছেন। শিক্ষকরা যেটি বলছেন সেটি হচ্ছে যে সিন্ডিকেট সবাই যেহেতু সিদ্ধান্ত হয়েছে যে এই ক্যাম্পাস বন্ধ থাকবে, হল বন্ধ থাকবে, সে কারণে সিন্ডিকেট সভা ছাড়া কিন্তু এই ক্যাম্পাস বা হল খোলার কোনো ধরনের সিদ্ধান্ত তারা নিতে পারবেন না। তারা বলেছেন যে শিক্ষার্থীদের যে তাদেরকে ফিরে যাওয়ার জন্য, অর্থাৎ সিন্ডিকেট পরবর্তী সিন্ডিকেট সবাই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন, তারপরেই কিন্তু তাদেরকে ক্যাম্পাসে আসার জন্য বলা হয়েছে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা বলছেন যে সিন্ডিকেটের সভা তারা কিন্তু এই সমস্ত বিষয় তারা কিন্তু মানে না। তারা বলেছেন যে তাদের হল আজকের মধ্যেই খুলে দিতে হবে। তারা যেহেতু আসছেন তারা কিন্তু তাদের হলে প্রবেশ করতে চায়। এখন কিন্তু সেটি নিয়ে এক ধরনের বাক বিতরণটা চলছেন। তবে শিক্ষকরা শিক্ষকদের জায়গায় অনড় রয়েছেন, শিক্ষার্থীরা শিক্ষার্থীর জায়গায় অনড় রয়েছেন। তারা বলছেন হল খুলে দিতেন, তারা বলছেন সিন্ডিকেট সভা ছাড়া হল খুলবে না। আসলে সব মিলে বলা চলে এখনো যে উত্তেজনা রয়েছেন এই কুয়েটে সেটি এখনো পর্যন্ত বহাল রয়েছে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল সাজিয়া খুলনার কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী এবং শিক্ষক এবং প্রশাসনের যে মুখোমুখি তার সর্বশেষ খবর। মোহাম্মদ অসীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুয়েট ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। সুনামগঞ্জে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বৈশাখ শুরুর আগেই হাওরের ধান কাটতে পেরে খুশি হাওড়া অঞ্চলের কৃষকরা। পেকে যাওয়ায় বৈশাখ শুরুর আগেই জেলার বিশম্ভরপুর, তাহিরপুর ও জগন্নাথপুর সহ 4 উপজেলার 10টি হাওরে ধান কাটা শুরু হয়েছে। চলতি বছর সুনামগঞ্জের 137টি হাওরে 2,23,410 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে, যেখান থেকে চাল উৎপাদন হবে 9,24,413 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা। তবে ভারী বৃষ্টিপাত ও হঠাৎ প্লাবনের আশঙ্কায় 80% পেকে গেলেই হাওরের ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবারও সময় হলো ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন। বিরতি থেকে
থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। আবারও জানাবো বৈশাখ বরণের আরও আয়োজন। নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে সিলেট, চলছে নানা রকমের প্রস্তুতিও। সিলেট কিন ব্রিজ এলাকা থেকে এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আগামীকাল নতুন বছরকে স্বাগত জানাতে সিলেটে কি কি আনুষ্ঠানিকতা শেষ মুহূর্তে চলছে এবং পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও আমাদেরকে জানাবেন। স্যারজি, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সিলেট কিং ব্রিজ এলাকায় আছি এবং সারা দেশের মতো সিলেটেও কিন্তু বর্ষবরণের নানা প্রস্তুতি চলছে। আগামীকাল সিলেটের সার্কিট হাউস থেকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা হবে এবং সেই আনন্দ শোভাযাত্রাটি সিলেটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে গিয়ে কিন্তু এটি শেষ হবে। এবং এছাড়াও কিন্তু সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের উদ্যোগেও কিন্তু বিভিন্ন আয়োজন নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আলপনার কাজ চলছে। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সিলেটের কিং ব্রিজ এলাকায় আছে এবং এখানে কিন্তু বর্ষ বিদায়েরও একটা আয়োজন করা হচ্ছে। আমরা একটু সিলেটের নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মুস্তাক আহমদ আমাদের সঙ্গে আছেন। যদি দাদা একটু সংক্ষেপে বলেন যে বর্ষবরণের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা আসলে কেমন চলছে? শেষ মুহূর্তে আসলে আমরা প্রতি বছর, আপনি জানেন যে সম্মিলিত নাট্য পরিষদ গৌরবের 40 বছর অতিক্রম করেছে। গত বছর আমরা 41 বছরে পা দিয়েছি। তো আমরা এই আমাদের দীর্ঘ জার্নির সেই 40 বছরের পরম্পরায় আমরা প্রতি বছর বর্ষ বিদায় করি আমরা। এবং জি, আপনি যেমনটি শুনছিলেন বর্ষ বিদায়ের যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু চলছে এবং বর্ষবরণের যে প্রস্তুতি সেটি কিন্তু সিলেটের জোরালোভাবেই চলছে। তো বলা চলে সিলেট থেকে বর্ষবরণের যে সার্বিক প্রস্তুতি এটাই ছিল আমার কাছে সর্বশেষ। মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট কিন ব্রিজ এলাকা থেকে শেষ মুহূর্তের বর্ষবরণের খবর জানাচ্ছিলেন কামরুল ইসলাম মাহি। এদিকে পহেলা বৈশাখকে ঘিরে নওগাঁয় বেড়েছে ইলিশের দাম। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকা পর্যন্ত। আমদানি কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে এমনটা বলছে বিক্রেতারা, কিন্তু বিক্রেতাদের এমন অজুহাত মানছেন না ক্রেতারা। নওগাঁ পৌর মাছ বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আব্দুর রাকিব। পয়লা বৈশাখ মানে আমরা বুঝি পান্তা ভাত সাথে ভাজা ইলিশ, কিন্তু পান্তা ভাত এবং ভাজা ইলিশ এখন শুধু বিত্তশালীদের বিষয়, কারণ নিম্ন আয় এবং মধ্যবিত্ত আয় মানুষের কাছে এটি কেবল স্বপ্ন মাত্র। আমি এই মুহূর্তে রয়েছি নওগাঁর পৌর মাছ বাজারে। আমি আজকে সকাল থেকে এখানকার বাজারে ঘুরেছি এবং আমি এখানকার বাজারের দাম জানবার চেষ্টা করেছি। 1 কেজি ওজনের ইলিশ কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে 2600 থেকে 2800 টাকা কেজি। এছাড়াও দেখেছি যে যেটি একটা ছোট সাইজের ইলিশ, অর্থাৎ হাফ কেজি থেকে তার একটু বেশি, সেই সাইজের ইলিশগুলো কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত কেজি। আমি এখানকার ব্যবসায়ীর সাথে কথা বলেছি দাম বৃদ্ধির বিষয়ে। তারা যেটি বলছে যে ইলিশের এই মুহূর্তে বাজারে ইলিশের আমদানি খুবই কম রয়েছে, অর্থাৎ আমদানি কম হওয়ার ফলে কিন্তু ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার যে ব্যবসায়ী আছে তারা। এছাড়াও ব্যবসায়ীদের এই আমদানি কম হওয়ার অজুহাতকে কিন্তু অস্বীকার করছে এখানকার যে সাধারণ ক্রেতা আছে তারা, কারণ সাধারণ ক্রেতা বলছে যে বৈশাখ এলে কিন্তু ইলিশের চাহিদা বেড়ে যায়, আর ইলিশের চাহিদা বাড়ার কারণেই কিন্তু ইলিশের দাম কিন্তু বাড়িয়ে দেয় এখানকার যেই খুচরা ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী আছে তারা। এবং তারা সাধারণ ক্রেতা এটা বলছে যে ইলিশের দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং ইলিশের স্বাদ যেন বাঙালি পায়, এই বৈশাখ মাসে যেন অন্তত বছরে একটা দিন যেন ইলিশ সাধারণ মানুষ খেতে পারে, সেই বিষয়ে যেন বাজার মনিটরিং করে ইলিশ মাছের দামটি নিয়ন্ত্রণে রাখা হয়, সেই বিষয়ে কিন্তু কঠোর দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। এই ছিল নওগাঁর পৌর মাছ বাজার থেকে ইলিশের সর্বশেষ। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বসির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার। বৈশাখী রঙে উৎসব মুখর সবুজ পাহাড়, বর্ষবরণে প্রস্তুত সারা দেশ। দ্বৈত প্রশাসনিক ব্যবস্থায় চলছে বিচার বিভাগ, জানালেন প্রধান বিচারপতি। যমুনায় অসময়ের ভাঙন, জামালপুরে 1 মাসে বিলীন 40টি বসত বাড়ি। প্রায় 2 মাস পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর কুয়েট ক্যাম্পাস। হাওরের ধান তুলতে শুরু করেছেন সুনামগঞ্জের কৃষকরা। এ ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।